স্বাগতম প্রিয় বন্ধুরা। আজ আমরা আপনাদের সামনে একটি তামিল মুভি এক্সপ্লেইন করব, যার নাম বিবেকানন্দ বিড়ালো। তাহলে চলুন শুরু করা যাক। মুভিটি বিবেক নামের এক ব্যক্তিকে দিয়ে শুরু হয়, আর এই বিবেক নামের লোকটি এতটাই লম্পট আর চরিত্রহীন যে যার কর্মকাণ্ড শুনে আপনিও রাগে লাল হয়ে যাবেন। যাই হোক, বিবেক মূলত শহরে একটি অফিসে কাজ করে এবং ছুটির দিনে সে গ্রামের বাড়িতে আসে, যেখানে সে তার মায়ের সাথে থাকে। তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই কারণেই তাদের মা বিবেকের সঙ্গে এবং বাবা তার ছোট ভাইয়ের সঙ্গে থাকেন। বিবেকেরও একজন স্ত্রী রয়েছে, কিন্তু শহরে গিয়ে অসংখ্য মেয়েদের সাথে সে ফ্ল্যাট করে, ইভটিজিং করে, এমনকি বিভিন্ন মেয়েদের চরিত্র নষ্ট করা তার পুরনো অভ্যাস। ছুটির দিনে যখন সে বাড়িতে আসে, তখন সে তার স্ত্রী সীতারাকেও ইচ্ছে মতো মারধর করে। তার স্ত্রী খুব অসহায়ভাবে জোর করে তার সঙ্গে রাত কাটায়। সীতারাকে বিবেক সর্বদা দৈহিক এবং মানসিক টর্চার করত। তাই সীতারা সর্বক্ষণ এই কথা চিন্তা করত যে কখন তার কবল থেকে রেহাই পাবে। কিন্তু সেই দরিদ্র মেয়েটির পক্ষে কিছুই করা সম্ভব ছিল না, কারণ তার মাথা গোঁজার আর ঠাঁই ছিল না। এদিকে ছুটি শেষ করে বিবেক আবার শহরে যাচ্ছে। চলে যাওয়ার সময় তার স্ত্রী তাকে প্যাকেটজাত করে খাবার দেয় এবং পথে সেগুলো খেতে বলে। বিবেক খাবারগুলো তার সাথে করে নিয়ে যায়। বন্ধুরা, দেখতে থাকুন বিবেক আরো কত জঘন্য কর্মকাণ্ড করে থাকে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিটি মন্দের একটি শেষ অবশ্যই আছে। এখন আমরা দেখতে পাই যে এই সূত্রটি বিবেকের ক্ষেত্রেও প্রযোজ্য হয় কিনা। তো যাই হোক, এরপর সে বাসে চড়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। যেই বাসে একটি মেয়েও যাতায়াত করছিল, এমন সময় সেই মেয়েটিকে দেখে বিবেকের মুখ দিয়ে জল পড়তে শুরু করে। বন্ধুরা, মেয়েটিকে দেখে বিবেক মুচকি হাসি দিতে শুরু করে, যাতে সে তার দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করতে পারে। কিন্তু সেই মেয়েটি তাকে সামান্যতম দামও দেয় না। তবুও এই গাধা বিবেকের চোখ মেয়েটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছিল। প্রিয় বন্ধুরা, আপনারাই বলুন বিবেক কতটা জঘন্য কাজ করত। এর কিছুক্ষণ পরেই সেই বাসে থাকা একজন লোক বিবেককে তার ফোন থেকে একটি কমেডি ভিডিও দেখায়, যেখানে একজন মাতাল লোক একটি কুকুরের সাথে খেলছিল। তারপর কুকুরটি সেই লোকটিকে কামড়ে দেয়। তখন বিবেক এই ভিডিওটি দেখে অবাক হয়ে যায়, কারণ ভিডিও লোকটি তার বাবা, যার ভিডিওটি কেউ ধারণ করে ভাইরাল করে দিয়েছে। কিন্তু এখানে বিবেক সেই ব্যক্তিকে বলে না যে সে তার বাবা, অন্যথায় এই লোকটি তাকে অপমান করে বসবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বিবেক যখন তার অফিসে থাকে, তখনও দিবা নামে সেই মেয়েটি সেখানে আসে। তখন মেয়েটিকে দেখে বিবেকের হৃদয়ে ঘন্টা বাজতে শুরু করে। দিব্যা বলে যে, স্যার, আমি আপনার দ্বারা একটি ছোট কাজ করাতে চেয়েছিলাম, আর তা হলো আমার বাবা এই অফিসে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পূর্বে সে তার নামে একটি বীমা করিয়েছিল, কিন্তু বীমা পাশ করানোর জন্য তার অনুমোদনের প্রয়োজন। তাই দয়া করে এটি অনুমোদন করুন। এই কথা শুনে বিবেক বলে, এতটুকুই? আপনি দ্রুতই এই ফাইল আমাকে দিন, আমি এখনই আপনার কাজ করে দিচ্ছি। আপনাদের মতো মেয়েদের জন্যই তো আমি এখানে বসে আছি। আপনি অপেক্ষা করুন, আমি এখনই কাজটি করে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনি চা খাবেন নাকি কফি খাবেন সেটা বলুন। তো বন্ধুরা, কথা বলার ফাঁকে ফাঁকে বিবেক দিব্যাকে লাইন মারতে থাকে। সে মেয়েটিকে পটানোর চেষ্টা করে, যদিও সে বিবাহিত ছিল। এরপর অফিস শেষ করে বিবেক একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যায়, যার কাছে তার চিকিৎসা চলছে। কারণ বিবেক যখনই বাড়ির খাবারের পরিবর্তে বাইরে থেকে কিছু খায়, তখন তাকে বারবার বাথরুমে যেতে হয়। তাই সে বাড়ির বাইরে খাবার কিছুই খায় না। ডাক্তার তাকে একটা নতুন ওষুধ দেয়। তারপর বিবেক ডাক্তারকে বলে, স্যার, আমি বলছিলাম যে আপনার কাছে সেই ওষুধ আছে যা শক্তি বাড়ায়, অর্থাৎ সেই রাত্রিকালীন শক্তি। শক্তি বর্ধিতকরণের ওষুধ। ডাক্তার বুঝতে পারে বিবেক কি চাইছে, তাই সে তাকে কিছুটা চাপ দেয় এবং বলে, দেখো, এই ওষুধ খুবই শক্তিশালী। কি ওষুধ সরাসরি খেয়ে ফেলবে না, বরং এটিকে অ্যালকোহলের সঙ্গে মিশিয়ে তারপর খাবে। তখন ডক্টরের কথা শুনে বিবেক খুশি হয়ে যায় এবং বাড়ি ফেরার সময় সে পথে মদের দোকান থেকে এক বোতল মদও কিনে নিয়ে আসে। এটি কেনার পর সে তার শহরের একটি বাড়িতে আসে, যেখানে একজন বয়স্ক মহিলাও থাকেন। বিবেক এবং সেই মহিলা যৌথভাবে এই বাড়িটি ভাগ করে নিয়েছেন। সেই বৃদ্ধ মহিলার দেখাশোনা করার জন্য এক দম্পতিকে ভাড়া করা হয়েছে, যারা বৃদ্ধ মহিলার দৈনন্দিন জীবনের দেখাশোনা করে থাকে। এরপর তারা নিজেদের বাসায় ফিরে যায়। তো সেদিন রাতে সেই মহিলার মেয়ে ডায়ানা বিবেকের বাড়িতে আসে। মেয়েটি এবং বিবেক উভয়ের মধ্যে গভীর সম্পর্ক ছিল, অর্থাৎ তারা এখনো একসাথে বসবাস করছে। যদি আমরা ডায়ানার কথা বলি, সে একজন নর্মাল ধরনের অভিনেত্রী। কেউ তাকে একটি চরিত্রও দিতে চায় না, কারণ মেয়েটি দেখতে যথেষ্ট খারাপ, এবং কেউ তাকে কাজ দিতে পারলেও ডায়ানা নিজে সেই চরিত্রটি ভালোভাবে পালন করতে পারে না।
ডায়ানার মা বিবেককে মোটেও পছন্দ করে না, কিন্তু দরিদ্র মেয়েটি চলাফেরা এবং কথাবার্তা বলতে পারে না। তাই সে বিবেকের সমস্ত ক্রিয়াকলাপ দেখার পরেও উপেক্ষা করে এবং বিবেক এই দুর্বলতার সুযোগ নেয় এবং ডায়ানার সাথে খুব খারাপ উপায়ে রাত কাটায়। এখন পরের দিন বিবেক নিজেই দীপা নামের মেয়েটির অনুমোদনের কাগজপত্র নিয়ে দীপার সঙ্গে দেখা করতে যায়। সে একটি বিউটি পার্লারে কাজ করে এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এমন সময় সেখানে মেয়েটি বিবেককে দেখে খুবই খুশি হয়, কারণ এখানে বিবেক নিজেই মেয়েটিকে তার কাগজপত্র দিতে এখানে এসেছে। কিন্তু সে তো জানেই না যে এই বিবেক যেখানে মেয়েদের দেখতে পাবে মাছির মতো সেখানেই হাজির হয়ে যাবে। যাই হোক, সেখানে পৌঁছানোর পর সে দিব্যাকে কফির জন্য অনুরোধ করে, কিন্তু দিব্যা তাকে মানা করে দেয় কারণ তার আরো কাজ রয়েছে। এখন এখানে দিব্যার সঙ্গে দেখা হওয়ার পর বিবেক নিজেকে নিয়ে সম্পূর্ণ ভিন্নভাবে স্বপ্ন দেখতে শুরু করে, যে দিব্যা তার বউ হয়ে গিয়েছে। সে তার সঙ্গে মজা করছে, অর্থাৎ সে এভাবেই চিন্তা করতে থাকে। এরপর আমরা ডায়ানাকে দেখতে পাই যে তার বন্ধু নিকিতার সাথে দেখা করে। সে বিবেকের সাথে ঘটে যাওয়া পুরো পরিস্থিতি নিকিতাকে খুলে বলে। সে বলে বিবেক আমার সাথে তার রাতগুলি কতটা খারাপ ভাবে কাটায়। সে আমাকে দৈহিক টর্চার করে, আমার থেকে মজা নেয়। কষ্ট হওয়া সত্ত্বেও আমি তাকে কিছুই বলতে পারি না। নিকিতা তখন তাকে বলে যে তাহলে তুমি কেন তাকে সহ্য করছো? দেখো, সে কিন্তু বিবাহিত। একদিন সে তোমাকে ছেড়ে তার স্ত্রীর কাছে চলেই যাবে। তুমি তখন কার কাছে যাবে? ডায়ানা বলে, ভাই, আমি জানতাম না যে বিবেক এমন একজন খারাপ চরিত্রহীন মানুষ হবে, কারণ সে অন্য সব বিষয়ে একেবারেই ভালো। আমি বাড়িতে একা থাকতাম, তাই তাকে উপরের ঘরে ভাড়া দিয়ে রেখেছিলাম। প্রয়োজন হলে সে আমার মাকে হাসপাতালেও নিয়ে যেত। যখনই আমি কোনো কাজে বাইরে যেতাম তখন সে আমার মায়েরও দেখাশোনা করত। কখনো কখনো সে টাকা দিয়ে আমাদের সাহায্য করত। কিন্তু প্রতি রাতে আমাদের নির্যাতন করার সবচেয়ে খারাপ অভ্যাস তার আছে। আমি এখন বুঝতে পারছি না যে তাকে নিয়ে আমার কি করা উচিত। আমার চাকরিও নেই এবং আমার মায়ের চিকিৎসা করার মতো যথেষ্ট টাকাও নেই। এই কারণেই নিকিতা তার মায়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায় এবং তার খরচের জন্য যা টাকা লাগে তা সে বন্ধুত্বের কারণে ডায়নাকে দিয়ে দেয়। এছাড়াও এরপর আমরা দেখি বিবেক ভাই সাহেব তার গ্রামে এসেছেন, যেখানে তার পিতামাতার বার্ষিকী উদযাপিত হচ্ছে। এই আনন্দে সবাই একটি ছোট পার্টির আয়োজন করে রেখেছে। পার্টির পর রাতে বিবেক ওষুধ খাওয়ার পর সীতারাকে তার ঘরে যেতে বলে। এমনকি যখন সীতারা তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন সে তাকে জোর করে তার খাটে নিয়ে যায়। এমন সময় তার কাছে ডায়ানার ফোন আসে। ফোনে কাঁদতে কাঁদতে সে তাকে বলে, শুনুন, আমার মা মারা গিয়েছেন। এখানে কেউ নেই যে কাফন দাফনের ব্যবস্থা করতে পারে, তাই দয়া করে শহরে চলে আসুন। এই কথা শুনে বিবেক বলে, আসলেই আমার আসা উচিত, কিন্তু আমি কোথা থেকে আসব? আমি তো আমার গ্রামে চলে এসেছি। এখানে আমাদের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে। আমি কিছুতেই আসতে পারবো না, তবে আমি তোমাকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। প্রতিবেশীদের কাছ থেকে শেষকৃত্য করিয়ে নিও। তখন বাধ্য হয়ে দরিদ্র ডায়ানা নিকিতা এবং পাড়ার লোকদের সাথে তার মায়ের শেষকৃত্য সম্পাদন করে। কয়েকদিন পর বিবেক আবার তার শহরের বাড়ি ফিরে আসে। তাকে দেখে ডায়ানা মন খারাপ করে বসে থাকে। তখন বিবেক তার মায়ের ছবিতে একটি নেকলেস পরিয়ে দেয়, যাতে করে তার মন কিছুটা হলেও শান্ত হয়। কিন্তু তারপরে সে আবার ডায়ানার সাথে একই ভুল কাজ করার চেষ্টা করে, অর্থাৎ বিছানায় যেতে চায়। এবার ডায়ানা সরাসরি তাকে প্রত্যাখ্যান করে যে আপনি মানুষ না পশু? যাই হন না কেন, এখন থেকে আমাকে আর কখনো বিছানায় রাখবেন না। তখন এই কথা শুনে বিবেক তাকে জোর করে আঘাত করতে শুরু করে। কিন্তু যখন সে নিজেই বুঝতে পারে যে সে কাজটি ঠিক করছে না, তখন সে আবার ডায়ানাকে ছেড়ে দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং বলে, তোমার যা ইচ্ছা করো, আমি তোমাকে বাধ্য করব না। পরবর্তী দৃশ্যে নিকিতা ডায়ানাকে একটি ভিডিও দেখায় যেখানে বিবেক দিব্যার সঙ্গে ছিল। নিকিতা বলে যে তোমার সাথে থাকা সত্ত্বেও এই বিবেক অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখে। কি ধরনের মানুষ সে? তখন ডায়ানা বলে, না না, তুমি ভুল দেখছো, এটা হতে পারে না। নিকিতা তখন তাকে বোঝানোর চেষ্টা করে বিবেক আসলেই এমনটা করেছে। তখন ডায়ানা চিন্তায় পড়ে যায় এবং সে তার বান্ধবীকে বলে, এর অর্থ হলো বিবেক একজন আমাকে ছেড়ে চলে যাবে এবং দিব্যাকে তার শিকার করে বিছানা গরম করবে, আর সেই দরিদ্র মেয়েটিকেও আমার মতো একই কষ্ট সহ্য করতে হবে। না, এটি আমি হতে দিব না। তারপর নিকিতা বলে, চলো আমরা এই ধরনের লোকদের একটি উচিত শিক্ষা দেই। এই ধরনের ছেলেদেরকে শায়েস্তা করার জন্য আমার কাছে অনেক ভালো বুদ্ধি আছে। তুমি যদি বলো তাহলে আমরা বিবেকের উপর সেই বুদ্ধিটি অ্যাপ্লাই করে দেখতে পারি।
বিবেক অনেক ভালো একটি শিক্ষা পাবে। এই কথা শুনে ডায়ানা রাজি হয়ে যায়। পরের দৃশ্যে বিবেক ডায়ানাকে ফোন করে জিজ্ঞাসা করে যে আপনি এখন কোথায় আছেন। বিবেক এখনো তার গ্রাম থেকে শহরে ফিরেনি, তাই সে জবাব দেয় যে আমি আমার বন্ধুর গ্রামে এসেছি, এখানে কোনো নেটওয়ার্ক নেই, তাই আমি 2-3 দিনের মধ্যে ফিরে আসব। আর হ্যাঁ, আমাকে ডাকবেন না। এদিকে ডায়না মূলত বিবেকের গ্রামে এসেছে যাতে সে সীতারার সাথে দেখা করতে পারে এবং তাকে সবকিছু বলতে পারে। অন্যদিকে বিবেক যখনই জানতে পারে যে তাদের শহরের বাড়িটি 2-3 দিন খালি থাকবে, তখনই তার মন বিভ্রান্তিতে ভরে যায় এবং তার মনে খারাপ ধারণা প্রস্ফুটিত হতে শুরু করে। সে যে কোনো অজুহাতে দিব্যাকে বাড়িতে নিয়ে আসে এবং তার সাথে একই কাজ করে, অর্থাৎ জোর করে, কিন্তু দিব্যার কিছুটা সাহস আছে বলে মনে হয়। সে নিজেকে বাঁচায় এবং সেখান থেকে পালিয়ে যায়। তার এসব অপকর্ম কাজের লোক দেখে ফেলে এবং এতে সে কোনো কিছুই ভাবে না। এমনকি সেই দম্পতিরাও এটা দেখে লজ্জায় পড়ে যায়। কিন্তু এই লম্পট বিবেক তার কাছে কোনো লজ্জাই করে না। এরপরে রাতে সে তার শক্তি বাড়ানোর জন্য সেই রাত্রিকালীন ওষুধ খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও সেই ওষুধ খুঁজে পায় না, কারণ ডায়ানা এটি নিয়ে চলে গিয়েছে। অন্যদিকে ডায়ানা এবং নিকিতা সীতারার সাথে দেখা করে এবং তাকে বিবেক সম্পর্কে সবকিছু খুলে বলে। সীতারা হতভম্ব হয়ে যায়। সে অনুভব করতে পারে যে বিবেক কেবল তার সাথেই ভুল করেনি, বরং সে তার প্রেমের ফাঁদে ফেলে অসংখ্য মেয়েদের জীবন নষ্ট করেছে এবং অন্যান্য অনেক মেয়েকে তা স্বীকার করেছে। এদিকে প্রথমবার সীতারা তার স্বামীর এহেন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরেছে, তখন ডায়ানা বলে যে আমাদের বিবেককে একটি শিক্ষা দিতে চাই এবং তাতে তোমার সমর্থন প্রয়োজন হবে। তুমি আমাদেরকে যেন অবশ্যই সাহায্য করতে পারো। কথা শুনে সে রাজি হয়, কারণ বাকিদের সাথে বিবেক কেবল প্রেমের সম্পর্কে ছিল, কিন্তু তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এখন বিবেকের কারণে তার বিবাহ সম্পর্ক বিপদে পড়তে পারে। তাই ডায়ানা এবং নিকিতা তাকে ব্যাখ্যা করে বোঝায় যে সে যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কে জানে কতগুলো নির্দোষ মেয়ে তার শিকার হবে। আর যদি তুমি আমাদের সঙ্গ না দাও, তবে ঠিক আছে, বসে বসে তার নির্যাতন সহ্য করতে থাকো। সে এসে তোমাকে নির্যাতন করবে এবং চলেও যাবে। তুমি কিছুই বলতে পারবে না, কিছুই করতে পারবে না। কিন্তু তবুও সীতারা তাদেরকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এখন সপ্তাহান্তে বিবেক রাতে তার গ্রামের বাড়িতে আসে। বাসায় এসেই সে সীতারার উপর ডায়ানার উপর করা রাগ বের করে, অর্থাৎ যত রকম দৈহিক নির্যাতন করার সে করে। এমনকি তাকে খুব খারাপ ভাবে মারধর করে, বেঁধে তাকে ধর্ষণ করে, যার ফলে সীতারা সিদ্ধান্ত নেয় যে যথেষ্ট হয়েছে, তাকে একটা শিক্ষা দিতেই হবে। এই কারণেই পরের দিন সে তার শাশুড়ি এবং মেয়েকে বিবেকের ছোট ভাইয়ের বাড়িতে পাঠায় এবং বিবেকের পরের সপ্তাহে আবার আসার জন্য অপেক্ষা করে, যাতে সবাই মিলে তাকে শিক্ষা দিতে পারে। এখন পরের সপ্তাহান্তে বিবেক যখন বাড়িতে আসে, সীতারা, ডায়ানা এবং নিকিতা সেখানে উপস্থিত হয়। তারা তিনজনই বিবেককে আক্রমণ করে এবং তাকে একটি চেয়ারে বেঁধে ফেলে। এরপরে নিকিতা তার ইউটিউব লাইভে আসে এবং সবাইকে বিবেকের চরিত্রহীনতার কাহিনী সম্পর্কে জানিয়ে দেয় যে আপনারা এই লোকটির দিকে তাকান, সে মানুষ নয়, সে একটি দানব। আমি জানি না সে কি ধরনের ব্যক্তি, কি ধরনের ওষুধ খাওয়ার পর সে তার স্ত্রীর সাথে নোংরা আচরণ করে এবং তাকে নির্যাতন করে। সে শুধু তার স্ত্রীর সাথেই নয়, অনেক নির্দোষ মেয়ের সাথেও এমনটি করেছে। তাই যতটা সম্ভব এই ভিডিওটা শেয়ার করুন, যাতে আজকের পরে আর কেউ এর ফাঁদে না পড়ে। এরপরে লাইভ ভিডিওটা দেখার সাথে সাথেই সব জায়গায় দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। ফলে পুলিশ অবিলম্বে বাড়িতে আসে যাতে বিবেককে উদ্ধার করা যায়, কারণ এই ক্ষেত্রে পুলিশ চায় যে এটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। কিন্তু সীতারা এবং অন্যরা বলে যে আমরা বিবেককে ছাড়বো না। অগত্যা তখন পুলিশ বাড়ির বাইরে কিছু কনস্টেবল মোতায়েন করে দেয়, যাতে প্রয়োজনে পরিস্থিতির মুখোমুখি হলে তারা পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়। এখন তারা তিনজন মিলে বিবেককে বাইরে থেকে সুস্বাদু খাবার খাওয়ায়, যা তার পেটকে খারাপ করে তোলে। বিবেক বেশ কয়েকবার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের তিনজন তাকে পালাতে দেয় না, তাকে আরো টর্চার করতে থাকে। তাদের সেই লাইভ ভিডিওটি দেখার পর স্থানীয় মহিলা সংগঠনের মহিলারা এসে বিবেককে শাস্তি দেওয়ার জন্য প্রতিবাদ শুরু করে। বিষয়টি অনেক বড় হয়ে গিয়েছিল, তাই বিধায়ককে আসতে হয়েছিল। তারপর বিধায়কের স্ত্রী তাকে ফোন করে অবিলম্বে ফিরে আসতে বলে যে আপনি যদি বিবেককে সমর্থন না করেন, তাহলে এই ধরনের লোকেরা যারা এই ধরনের শক্তিবর্ধক ওষুধ ইত্যাদি গ্রহণ করে এবং আপন স্ত্রীদেরকে টর্চার করে, তারা আপনার বিরুদ্ধে চলে যাবে।
তখন বিধায়কও বুঝতে পারে যে তার স্ত্রী ঠিকই বলেছে। অন্যদিকে বিবেকের বাবা জোর করে বাড়িতে তখন প্রবেশ করে এবং সীতারা এবং অন্যদের বলে, আপনারা এই ভিডিও লাইভ করা চালিয়ে যান, আমিও সবার সামনে কিছু বলতে চাই। যার পরে আমিনী নামে এক মহিলা সেখানে আসে এবং আমিনী এবং বিবেকের বাবার মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু আমরা কখনোই বিয়ে করতে পারিনি। এমনকি বিয়ের পরেও আমি কখনোই আমিনীর বাড়ির পাশ দিয়ে যেতাম না, যাতে করে সে আমাকে চা ইত্যাদির জন্য তার বাড়িতে ডাকতে না পারে। এসব দেখে লোকেরা গুজব ছড়িয়ে দেয় যে আমরা এখনো প্রেমের সম্পর্কে আছি। আমি বিবেকের মায়ের কাছে যাওয়ার সাথে সাথেই সে আমাকে তালাক দিয়ে দিয়েছে। লোকেরা যাই বলুক না কেন, তারা কিছু সময়ের জন্য আপনাদের সাথে থাকবে, তবে প্রয়োজনের সময় আপনাকে সমর্থন করার জন্য কেউই থাকবে না। তখন আপনাকে নিজেকে নিজে সমর্থন করতে হবে। আমিনি এখানে সীতারা এবং ডায়নাকে বলে যে এটা আপনাদের দুজনেরই দোষ। বিবেকের বাবা এবং আমি উভয়ের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু আজ পর্যন্ত তিনি আমাকে কখনো স্পর্শও করেননি। স্বামীর সামনে নিজেকে কতটা দুর্বল মনে করলে এবং তার উপর একজন মহিলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আপনি যদি আপনার স্বামীর সম্পূর্ণ বাধ্য হন তাহলে ভিন্ন কথা, কিন্তু আপনি যদি আত্মনির্ভরশীল হন এবং নিজেকে অসহায় মনে করেন, তাহলে মানুষ অবশ্যই আপনার এই দুর্বলতার সুযোগ নিবে। তাই আপনাকে শক্তিশালী হতে হবে। এমন হন যাতে আপনার সম্মতি ছাড়া কেউ আপনাকে স্পর্শ করার কথা চিন্তাও না করতে পারে। এই কথা শুনে ডায়ানা এবং সীতারা সবাইকে বলে, এখন থেকে আমরা বিবেকের সঙ্গে থাকবো না। আমরা অসহায় ছিলাম, তাই বিবেক আমাদের সম্মান করতো না। এখন থেকে ভালো ব্যক্তির সঙ্গে থাকবো। এই কথা বলার পর তারা দুজনেই সেখান থেকে চলে যায় এবং এই মুভির শেষ দৃশ্যে বিবেক মুক্তি পায়। বন্ধুরা, শুরুর দিকে বাসের মধ্যে যে মেয়েটিকে বিবেক সবসময় বসে বসে কামাসক্ত চোখে দেখছিল, সেই মেয়েটি থানায় অভিযোগ দায়ের করে, কারণ প্রথমে সে ভয় পেয়েছিল, কিন্তু সরাসরি দেখে সে বুঝতে পেরেছিল যে তারও মন্দের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। জেগে উঠুন বন্ধুরা, জেগে উঠুন। এই সিনেমাটি একটি সামাজিক বার্তা দিতে চায়। মেয়েরা নিজেদের দুর্বল মনে করে এবং নির্যাতন সহ্য করে, কিন্তু না, তাদেরকেও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। সো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।